অ্যাকাউন্টিং মানেই কি শুধু হিসাব নিকাশ আর সংখ্যার কচকচানি? অনেকেই কিন্তু এটাই ভাবেন। কিন্তু সত্যি বলতে ব্যাপারটা মোটেও তা নয়। অ্যাকাউন্টিং আসলে হলো বিজনেসের ভাষা। আর যে কোনো ভাষা শিখতে গেলে যেমন কিছু জরুরি শব্দ জানতে হয়, ঠিক তেমনি বিজনেসের ভাষা বুঝতে হলেও কয়েকটা মূল শব্দ জানা দরকার। তো চলুন আজ আমরা ঠিক সেই ৬টা শব্দই শিখে নেব, যেগুলো জানলে পুরো ব্যবসার জগৎটাই অনেক সহজ মনে হবে। এই যে কথাটা বলা হয়, অ্যাকাউন্টিং হলো ব্যবসার ভাষা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। আমরা কোনো জটিল অঙ্কের মধ্যে যাব না, একদমই না। বরং আমরা শিখব কিভাবে এই ভাষাটা ব্যবহার করে একটা কোম্পানির ভেতরের গল্পটা বুঝতে হয়। তাহলে আমাদের লক্ষ্যটা কি? খুব সহজ, মাত্র ৬টা শব্দ বা কনসেপ্ট বুঝতে হবে। আর বিশ্বাস করুন, এই ৬টা জিনিস মাথায় ঢুকে গেলে ব্যবসার ফাইন্যান্সিয়াল দুনিয়াটা অনেক সহজ মনে হবে। তো চলুন দেখি কিভাবে আমরা এগোবো। দেখুন, আমরা মূলত কয়েকটা সেকশনে ভাগ করে নিয়েছি পুরো আলোচনাটা। যেমন ব্যবসার ভাষা, একটা কোম্পানির কি আছে, তাদের কি দেনা আছে, মালিকের অংশ কতটুকু, আয় ব্যয়, আর সবশেষে লাভটা কিভাবে ভাগ হয়। মানে প্রথমে আমরা ফাউন্ডেশনটা বুঝব, আর তারপর দেখব অ্যাকশনগুলো কি হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে, যেটা হলো ফাউন্ডেশন বা ভিত্তি। যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একেবারে মূলে আছে প্রথম ৩টা শব্দ। এই ৩টা যদি ঠিকঠাক বোঝা যায়, তাহলে বাকিগুলো বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথম শব্দটা হলো অ্যাসেট। এর মানে কি? খুব সহজভাবে বললে, একটা কোম্পানির মালিকানায় আসলে কি কি জিনিস আছে, চলুন সেটাই দেখি। অ্যাসেট বা অ্যাসেটস, এই শব্দটা শুনলেই একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, আর সেটা হলো ভ্যালু বা মূল্য। সোজা কথায়, অ্যাসেট হলো কোম্পানির মালিকানায় থাকা এমন সব জিনিস যেগুলোর একটা আর্থিক মূল্য আছে। যেমন ধরুন কোম্পানির ক্যাশ টাকা, অথবা কোম্পানি হয়তো কাউকে জিনিস বিক্রি করেছে কিন্তু এখনও টাকা হাতে পায়নি, ওই পাওনা টাকাটা, ওটাও কিন্তু একটা অ্যাসেট। আবার ভাবুন, একটা বড় সুপার শপের ভেতরে যত জিনিসপত্র আছে, যেটাকে আমরা বলি ইনভেন্টরি, সেটাও তো মূল্যবান অ্যাসেট। আর জমি, বিল্ডিং, মেশিনপত্র, এগুলো তো আছেই। আচ্ছা, অ্যাসেট তো বোঝা গেল, মানে কোম্পানির কি কি আছে। এবার চলুন ঠিক এর উল্টো দিকটা দেখে, মানে কোম্পানির কি কি দেনা আছে। আর একেই বলে লায়াবিলিটিজ। লায়াবিলিটিস, এটার জন্য কি ওয়ার্ড বা মূল শব্দটা হলো ও, মানে দেনা। সোজা বাংলায় এগুলো হলো কোম্পানির ঋণ বা দায়, যা তাকে ভবিষ্যতে শোধ করতে হবে। উদাহরণগুলো কিন্তু আমাদের খুব পরিচিত। যেমন ধরুন, মাসের শেষে কারেন্টের বিল বা অফিসের ফোনের বিল, যেটা এখনও দেওয়া বাকি, বা কর্মীদের বেতন, যেটা এখনও দেওয়া হয়নি, কিংবা ব্যাংক থেকে নেওয়া লোন, মর্টগেজ, এগুলো সবই লায়াবিলিটিস। আমাদের নিজেদের জীবনের মতোই কোম্পানিগুলোরও কিন্তু এই ধরনের দেনা থাকে। এবার আসি আমাদের ৩ নম্বর শব্দে, শেয়ার হোল্ডার্স ইকুইটি। সত্যি বলতে এই টার্মটা নিয়ে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। এটা হলো কোম্পানিতে মালিকদের আসল অংশ কতটা, সেটাই। তো এই শেয়ার হোল্ডার্স ইকুইটি জিনিসটা আসলে কি? চলুন একটা খুব সহজ, একদম ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি, তাহলে দেখবেন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা বাড়ি আছে, যার দাম ৩০ লক্ষ টাকা। তো এই বাড়িটা কি? এটা হলো একটা অ্যাসেট, তাই না? একটা মূল্যবান সম্পদ। কিন্তু বাড়িটা কেনার জন্য ব্যাংক থেকে ২০ লক্ষ টাকার একটা লোন বা মর্টগেজ নেওয়া হয়েছিল। এই লোনটা তাহলে কি? এটা হলো একটা লায়াবিলিটি, মানে দেনা। এখন প্রশ্ন হলো, ওই বাড়িতে আসল মালিকানা কতটুকু? খুব সহজ হিসাব। বাড়ির মোট দাম মানে ৩০ লক্ষ থেকে লোনের টাকা মানে ২০ লক্ষ বাদ দিন, কত থাকে? ১০ লক্ষ টাকা। এই ১০ লক্ষ টাকাই হল ইকুইটি। একটা কোম্পানিতে মালিকদের অংশটাও কিন্তু ঠিক এভাবেই হিসাব করা হয়। আর এই কনসেপ্টটাই আমাদের অ্যাকাউন্টিংয়ের একেবারে মূল সূত্রে নিয়ে আসে। সূত্রটা হলো অ্যাসেটস সমান সমান লায়াবিলিটিস প্লাস শেয়ার হোল্ডার্স ইকুইটি। তার মানে যা কিছু আছে, মানে অ্যাসেট, সেটা হয় দেনা, মানে লায়াবিলিটিস, অথবা মালিকের নিজের, মানে ইকুইটি। অন্যভাবে বললে, ইকুইটি মানে হলো অ্যাসেটস থেকে লায়াবিলিটিস বাদ দেওয়া। সিম্পল।
তো আমাদের ভিত্তি গড়া হয়ে গেল অ্যাসেট, লায়াবিলিটিস আর ইকুইটি। এই তিনটা জিনিস দিয়ে কোম্পানির একটা ছবি পাওয়া যায়। এখন আমরা দেখব দ্বিতীয় পার্ট, অ্যাকশন, মানে যে শব্দগুলো দিয়ে কোম্পানির কাজকর্ম আর তার ফলাফল বোঝা যায়। এই পার্টে আছে আরও দুটো খুব জরুরি শব্দ, রেভিনিউ আর এক্সপেন্স। এই দুটো শব্দ দিয়ে আসলে বোঝা যায় একটা কোম্পানির প্রতিদিনের কাজকর্মে টাকার ফ্লো কেমন, মানে টাকা কিভাবে আসছে আর কিভাবে যাচ্ছে। চলুন এই দুটোকে পাশাপাশি রেখে দেখি। বাম দিকে দেখুন রেভিনিউ। রেভিনিউ মানে হলো কোম্পানি তার ব্যবসা থেকে যা আয় বা আর্ন করে, যেমন জিনিসপত্র বিক্রি করে যে টাকা আসে, বা টিউশন ফি বা বাড়ি ভাড়া। আর ডান দিকে আছে এক্সপেন্স। এক্সপেন্স হলো ওই ব্যবসাটা চালানোর জন্য যে কস্ট বা খরচ হয়, যেমন ধরুন কর্মীদের বেতন, অফিসের ভাড়া, কারেন্টের বিল, এই সব। এখন যখন একটা কোম্পানির রেভিনিউ বা আয় তার এক্সপেন্স বা খরচের চেয়ে বেশি হয়, তখন কি হয়? তখনই হয় প্রফিট বা নিট আয়। আর এটাই তো যে কোনো কোম্পানির পারফরম্যান্স মাপার আসল স্কোরবোর্ড, তাই না? আচ্ছা, কোম্পানি তো লাভ করল, কিন্তু এই লাভের টাকাটা দিয়ে কি করা হয়? এখানেই আসছে আমাদের শেষ এবং ৬ নম্বর শব্দটা, ডিভিডেন্ড। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কোম্পানি যখন লাভ করে তখন মালিকদের সামনে মূলত দুটো অপশন থাকে। অপশন এ হল তারা লাভের একটা অংশ তুলে নিতে পারেন, এই তুলে নেওয়া লাভকেই বলে ডিভিডেন্ড। আর অপশন বি হল লাভটা না তুলে কোম্পানিতেই রেখে দেওয়া, যাতে ব্যবসাটা আরও বড় হয়। এই রেখে দেওয়া লাভকে বলে রিটেইনড আর্নিংস। আর মজার ব্যাপার হল এই রিটেইনড আর্নিংস কিন্তু দিন শেষে মালিকদের ইকুইটিই বাড়ায়। তাহলে চলুন পুরো ৬টা শব্দ একবারে এক ঝলকে দেখে নিই। এই টেবিলে একদম সহজ করে সব বলা আছে। অ্যাসেট মানে ভ্যালু বা মূল্য, লায়াবিলিটিস মানে ও বা দেনা, শেয়ার হোল্ডার্স ইকুইটি হল ওনার স্লাইস বা মালিকের অংশ, রেভিনিউ মানে আর্ন বা আয়, এক্সপেন্স মানে কস্টস বা খরচ, আর ডিভিডেন্ড হল প্রফিটস আউট বা তুলে নেওয়া লাভ। কি সহজ না? তো এখন তো এই ৬টা শব্দ আমাদের কাছে একদম পরিষ্কার। এখন থেকে যখন কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখা হবে, তখন আশা করা যায় শুধু সংখ্যাগুলো নয়, বরং সংখ্যাগুলোর পেছনের গল্পটা বোঝার চেষ্টা করা হবে। এই শব্দগুলো দিয়ে একটা কোম্পানির স্বাস্থ্য, তার ভবিষ্যৎ সম্ভাবনা, কত কিছুই তো বোঝা যায়। ভাববার মতো একটা বিষয়, তাই না?